হ্যালো, আসসালামু কেমন আছো? তাজবিন ফারুক, মিজানুর রহমান, জুবাইর মাহমুদ, তোমাকে অনেকদিন পরে দেখলাম। নিহাত শুভ, তৌফিকুর রহমান, জিশান, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। অভিষেক, আজমাইন, এই নুরুশ শাফি ক্লাস করো। নুরুশ শাফি, নুরুশ শাফি ক্লাস থাকলে আমার সাথে একটু কথা বলো তো। আবার সাউন্ড ক্লিয়ার না? এই সাউন্ড ক্লিয়ার নাকি একটু দেখো তো। ছেলেরা সাউন্ড ক্লিয়ার? শিফাত, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? সাউন্ড কি ক্লিয়ার তোমাদের কাছে? নাও ক্লিয়ার? ওকে। মুগ্ধ ক্লাসে আসছো? মুগ্ধ আর মুজাহিদ, মুজাহিদের এই সময় অনলাইনে ক্লাস থাকে, আমাকে বলেছিল, বা তুমি তো এখন মনে ফ্রি হয়ে যাওয়ার কথা। মাহফুজ, তুমি ক্লাসে আসছো? মাহফুজ, তুমি মনে হয় পরে ক্লাস দেখো, কিন্তু মাঝে মাঝে তো ক্লাসে তোমার আসার কথা। আবিদ শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম। আজকে 8টায় ক্লাস দেওয়ার কারণে স্টুডেন্ট কম, এটি কি কারণ? আইমান, আইমান কি আসছো? হ্যাঁ, মুগ্ধ, ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন, আজকে 8টায় ক্লাস দেওয়ার কারণে তোমরা কম, নাকি আমি আগে চলে আসছি? ও মাত্র 8টা 1 বাজে, আমি কি আগে চলে আসছি ক্লাসে? জি মুগ্ধ, বলো। আছি আলহামদুলিল্লাহ। রিভিশন জুমে নিব কিনা? আমি রিভিশন জুমেও নিতে পারি, মাঝে মাঝে ফেসবুকে নিতে পারি, কারণ এখান থেকে এক্সাম নিব। রিভিশনের মাঝে আমার এক্সামও চলবে। তোমাদের কি টেস্ট এক্সাম হয়েছে না হবে? আইমান, এনডিসি, অভিষেক, এনডিসি কি টেস্ট এক্সাম হবে? অনেক কলেজে বলতেছে অনেকে ডিসেম্বরে টেস্ট এক্সাম নেবে, আর বিএনসিতে এখনো পি টেস্ট এক্সাম চলতেছে। নরনামে তো পি টেস্ট নেয় না, ডাইরেক্ট টেস্ট নেয়। বা নরনাম সহ অন্যান্য কলেজের ছেলেরা যারা আসো, তোমাদের টেস্ট এক্সাম কবে হবে এরকম কোনো কিছু বলেছে কলেজ থেকে? এখনো বলেনি। সাউন্ডটা আরো কি ক্লিয়ার করলে ভালো হতো আজমাই। এখন দেখো তো সাউন্ডটা ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের পি টেস্ট 3 তারিখ থেকে। ইয়ামিন, 3 তারিখ থেকে পি টেস্ট কি ক্রিয়েটিভ না অবজেক্টিভ নাকি দুইটাই?
শাহরিয়ার কি খবর তোমার? জানুয়ারির ফার্স্ট উইকে আমাদের সেন্ট্রাল ক্লাসগুলো কি টেস্ট না প্রি টেস্ট? ওকে মুগ্ধ। এমসিকিউ হবে ইয়ামিন। তো এমসিকিউ গুগল ম্যাটে হবে, তো ওটা সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন নাই। আরে এমসিকিউ এক্সাম আসলে নামের এক্সাম হচ্ছে, এক্সাম হচ্ছে না। ভিএনসিতে এক্সাম নিচ্ছে, কালকে আমাকে মেয়েরা বললো স্যার 50 মার্কের এক্সাম হয়, কেউ 100, 150, 200 পর্যন্ত পায়, বুঝছো? আইমান কই ছিলে তুমি? তোমার খোঁজ দিছি। আমাদের ক্যামেরা অন করে জুমে সিকিউ এক্সাম নেয়। হ্যাঁ, এটা তো আমরাও নেই। ক্যামেরা অন করে জুমে এবং ক্লাসরুম ঠিক করা থাকে। একটা ক্লাসরুমে 15-20 জন বসায় এবং এখানে ক্যামেরা অন করে তোমাদেরকে ক্লাস পরীক্ষা দিতে হয় এবং সেখানে ডিউটি থাকে টিচাররা। এক এক রুমে 1জন বা 2জন টিচার ডিউটি থাকে। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ আমি জানি তো, মেয়েরা বলছিল অনেকে 50-এ এক্সাম 100, 150 পেয়েছে। জানি না মুগ্ধ, ওদের সিস্টেম, ওরা সিস্টেম এরকম করে রাখছে, বুঝছো? আমার মনে হয় কি জানো, সিস্টেম এরকম না, ওই যে মেয়েরা সাবমিট করে তো, প্রতিবার সাবমিটই মনে মার্ক, ওরা তো একবার সাবমিট করে, সাবমিট কয়েকবার যায়, আর প্রতিবার সাবমিটই মনে পুরো মার্কস উঠে যায়, এরকম কাউন্ট হতে থাকে। মানে ওদের যতগুলো হয় ওগুলো হয়তো ডাবল মার্কস হয়ে বা ট্রিপল মার্কস হয়ে চলে আসে। আই থিঙ্ক এরকম কিছু একটা টেকনিক্যাল প্রবলেম তো অবশ্যই হচ্ছে, না তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ এটাই সায়েন্স। ওকে চলো শুরু করি। আজকে এই যে ছেলেরা কম কেন বলো তো? আজকে কি 8টায় ক্লাস দিয়েছি এই জন্য ছেলেদের অ্যাটেন্ডেন্স কম? এত কম তো থাকে না, মাত্র 16 জন ছেলে ক্লাসে জয়েন করেছে, বাকিরা কোথায়? এই ফারাবিরা আসছো, 2জন ফারাবি, মাহির ফারাবি আর একটা হচ্ছে কি জানো, জাওয়াদ ফারাবি। ফারাবি তোমরা কি আসছো ক্লাসে? জাকারিয়া তুমি ক্লাসে আসছো? তুরাক, তুরাক তুমি ক্লাসে? মাহফুজ, প্রান্তদীপ্ত ক্লাসে আসছো? ও জুহাইর আসছো? জাওয়াদ ফারাবি আসছো, মাহির ফারাবি আসে নাই। ওকে, এত কম ছেলেরা, এনিওয়ে ঠিক আছে চলো। আমরা শোনো, গত ক্লাসে নির্দেশক তড়িৎদ্বার করতেছিলাম, নির্দেশক শেষও হয়েছে। নির্দেশক তড়িৎদ্বার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা আগে লিখে দেওয়া হয়েছে চিত্র সহ। এখানে একটা প্রশ্ন হয়, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান 0। অ্যাকচুয়ালি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা তড়িৎদ্বার বিভবের মান 0 না, কিন্তু এত কম এবং অন্য অন্য তড়িৎদ্বারের বিভবের মান হিসাব করার সুবিধার জন্য, অন্যান্য তড়িৎদ্বারের বিভবের মান হিসাব করার সুবিধার জন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান সর্বসম্মতিক্রমে 0 ধরে নেওয়া হয়েছে। কারণ তোমাকে তো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু লাগবে, ওই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে অন্য অন্য ভ্যালুগুলো কম্পেয়ার করে তুমি অজানা তড়িৎদ্বারের বিভবের মান বের করব। সেজন্য অজানা বিভবের তড়িৎদ্বারের বিভব নির্ণয় করার জন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবকে 0 ধরে নেওয়া হয়েছে, তবে এটা 0 না, আমরা ধরে নেব 0। আচ্ছা, এখন দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টারের দুইটা কোশ্চেন রয়েছে এখানে, কোশ্চেন দুটো একটু লেখো, এটা অনেকবার আসছে দুইটাই। প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.33 ভোল্ট বলতে কি বুঝো? ট্রিপল স্টার কোশ্চেন। প্রমাণ
কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কি বুঝো? প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কি বুঝো? অ্যান্সারটা জুমে থাকলে শুনতে পেতাম, কিন্তু এখন তো লিখে পাঠাইতে পারবা না। প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কি বুঝো? লেখো, উত্তর লেখো। প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে বুঝায়। প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে বুঝায় Good, Ayman. Your idea is right. Ayman, you are right. এই প্রশ্নটা অনেকে উত্তর দেয় কি জানো? অনেকে বলে যে একটি কপার তড়িৎদ্বারকে 0.1 মোলার কপার সালফেট দ্রবণে 25°C তাপমাত্রায় অর্ধ নিমজ্জিত করে রাখলে কোষে যে বিভব পাওয়া যায় তাকে প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব বলে। বাট এটা অ্যান্সার হবে না, এটা রাইট অ্যান্সার না। লেখো, উত্তরটা লিখে নাও। প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে বুঝায় প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে বুঝায় প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে বুঝায় একটি প্রমাণ কপার তড়িৎদ্বারকে একটি প্রমাণ কপার তড়িৎদ্বারকে একটি প্রমাণ কপার তড়িৎদ্বারকে একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে এইটাই আর কি। ওই চিন্তাটা তো করতে পারলে অ্যান্সার ঠিক মতোই দিত, বুঝছো আইমান? ওকে, একটি প্রমাণ, আবার বলছি, প্রমাণ কপার তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে বুঝায় একটি প্রমাণ কপার তড়িৎদ্বারকে একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে তড়িৎ রাসায়নিক কোষ গঠন করা হলে তড়িৎ রাসায়নিক কোষ গঠন করা হলে তড়িৎ রাসায়নিক কোষ গঠন করা হলে ওই কোষের তড়িৎচালক বলের মান ওই কোষের তড়িৎচালক বলের মান 0.34 ভোল্ট পাওয়া যায়। 0.34 ভোল্ট পাওয়া যায়।
0.34 ভোল্ট পাওয়া যায়। এক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া এবং কপার তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এক্ষেত্রে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া এবং প্রমাণ কপার তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। বিক্রিয়াটা দেখাই দাও। অ্যানোড হাফ সেল রিয়াকশন, হাইড্রোজেন 2H প্লাস 2 ইলেকট্রন, ই অক্স 0.00 ভোল্ট। ক্যাথোড হাফ সেল রিয়াকশন, Cu2 প্লাস 2 ইলেকট্রন, Cu, ই রিড 0.34 ভোল্ট। সেল রিয়াকশন H2 প্লাস Cu2 প্লাস Cu প্লাস 2H প্লাস, ই সেল ইকুয়াল টু 0.34 ভোল্ট। বাস এটুকু লিখে দিলেই হবে। এটি হলো অ্যান্সার। আমি দিচ্ছি, আরেকটা প্রশ্ন আছে তো, দুইটা প্রশ্ন, তো পরের প্রশ্ন যাই, তারপরে দেখো। রিয়াকশন হলে সেকেন্ড কোশ্চেনটা লেখো। নেক্সট কোশ্চেন লেখো, ডাবল স্টার দিয়ে। প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট বলতে কি বুঝো? প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট বলতে কি বুঝো? প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট বলতে কি বুঝো? পারবে উত্তর লিখতে? প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বার বিভব দেখো তো পারো কিনা।
আগেরটার মতোই লেখা, একদম আগেরটার মতো হবে, শুধু বিক্রিয়াটা চেঞ্জ হবে। ইয়েস, ওইটাই আইমান, তুমি যে প্রশ্ন করছো এইটা এক। কপারের জায়গায় জিঙ্ক হবে না, একটু কারেকশন আছে শেষে। আগেরটা কপারের সাথে হাইড্রোজেন ছিল, সেখানে কপারের সক্রিয়তা কম ছিল হাইড্রোজেনের চেয়ে, এই জন্য কপার হয়েছে এক ক্যাথোড, হাইড্রোজেন হচ্ছে অ্যানোড। কিন্তু যখন জিঙ্কের সাথে আমি হাইড্রোজেন সংযোগ করব, জিঙ্কের সক্রিয়তা হাইড্রোজেনের চেয়ে বেশি, এক্ষেত্রে জিঙ্ক হবে অ্যানোড, হাইড্রোজেন হবে ক্যাথোড। এই জায়গাটা একটু চেঞ্জ করে লিখতে হবে। পারবা না বলতে হবে, বলো তোমরা পারবে না লিখে দিতে হবে। আর যদি লিখে দিতে হয় তাড়াতাড়ি লেখো যে প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট বলতে বোঝায়। প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট বলতে বোঝায়। দেখো, প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বার বিভব 0.76 ভোল্ট বলতে বোঝায় একটি প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারকে একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে তড়িৎ রাসায়নিক কোষ গঠন করা হলে একটি প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারকে একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে তড়িৎ রাসায়নিক কোষ গঠন করা হলে ওই কোষের তড়িৎচালক বলের মান ওই কোষের তড়িৎচালক বলের মান 0.76 ভোল্ট পাওয়া যায়। ওই কোষের তড়িৎচালক বলের মান 0.76 ভোল্ট পাওয়া যায়। এক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া এবং হাইড্রোজেন তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া এবং হাইড্রোজেন তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া এবং হাইড্রোজেন তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। জিঙ্ক অ্যানোড ধরছে কোনো ইয়ামিন, হাইড্রোজেনের চেয়ে জিঙ্কের সক্রিয়তা বেশি না, জিঙ্কের অবস্থান হাইড্রোজেনের উপরে, তো দ্যাটস ওয়াই জিঙ্ক হবে অ্যানোড, হাইড্রোজেন হবে ক্যাথোড। এখন ক্লিয়ার ইয়ামিন? জাস্ট বিক্রিয়াটা লিখে শেষ করো। বিক্রিয়াটা হবে জিঙ্ক Zn2+ প্লাস 2 ইলেকট্রন, ই অক্স 0.76 ভোল্ট, এটা প্লাস। ক্যাথোড 2H+ প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু H2, ই রিড 0.00 ভোল্ট। তো রিয়াকশান হবে সেল রিয়াকশান, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, পড়িনি, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু জিঙ্ক আয়ন মানে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, ই সেল ইকুয়াল টু 0.76 ভোল্ট। জিরোতে সাথে কিছু যোগ করলে তো সেম জিনিস আসে, এটাই আনসার। এটুকু লিখে দিলেই হয়ে যাবে। এই সেলটাকে রিপ্রেজেন্ট করতে পারবা ছেলেরা? আমি যে সেল রিয়াকশনটা লিখেছি, এই সেলটা রিপ্রেজেন্ট করতে পারবা, উপস্থাপন করতে পারবে?
সেলটা উপস্থাপন করো। এই জিঙ্ক এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত কোষটাকে উপস্থাপন করো। হয়েছে? আচ্ছা, আমরা কি এটা পড়েছিলাম ছেলেরা? দেখো তো, ওই যে ইলেকট্রোপ্লেটিংটা কি আমি একে লিখে দিয়েছিলাম? আমার মনে নাই। আচ্ছা, রিপ্রেজেন্ট করেছো? কে রিপ্রেজেন্ট করেছে? শাহরিয়ার, গুড। বাট হয় নাই। এটা হয়েছে, আইমান এটা হয়েছে। আইমান এটা দেখছো? হ্যাঁ, ইয়ামিন এখন হয়েছে। গুড, সুন্দর। তোমরা তো লিখতে পারছো, থ্যাংক ইউ। যে কম্পিউটারে আমাকে রিপ্রেজেন্ট করে দিতে পেরেছো, ভেরি গুড। এটা হবে জিঙ্ক অবলিক জিঙ্ক 2+ সল্ট ব্রিজ H+/H2, পিটি। গ্যাস অর্ধকোষের সাথে পিটি লিখতে হয়। এটা সল্ট ব্রিজ, এটা সল্ট ব্রিজ। মানে এটা ওই ধাতুর ক্ষয় আর এটা লিখে দিয়েছিলাম, ইলেকট্রোপ্লেটিং। আর ধাতুর ক্ষয়, ওইটা একটু নার্সদের হাতে জমা দিও। দুইটা লাগে, দুইটা আছে ওখানে। ইসিটা লাগবে, শুধু ঔষধটা বের করে দেবে। ওটা দুইটাই লিখে দিয়েছিলাম। এটা আমান ইলেকট্রোপ্লেটিং আর ধাতুর ক্ষয় দুইটাইকে লিখে দিয়েছি। ওকে, ঠিক আছে। তো চলো, শোনো, আমাদের লাস্ট যে পার্টটা বাকি আছে সেটা হলো রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারির কার্যপ্রণালী এবং চার্জিং ও ডিসচার্জিংয়ের বিক্রিয়া। রিচার্জেবল ব্যাটারির গঠন এবং চার্জিং ও ডিসচার্জিংয়ের বিক্রিয়া। ওকে, হেডলাইন দিতে পারো, রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারির কার্যপ্রণালী ও চার্জিং ডিসচার্জিংয়ের বিক্রিয়া। কার্যপ্রণালী ও বিক্রিয়া লিখলে হবে, কার্যপ্রণালী ও বিক্রিয়া। যদিও কার্যপ্রণালীর মধ্যেই বিক্রিয়া চলে আসে, কার্যপ্রণালীর কথা মানি তার ভিতরে বিক্রিয়া দিতে হবে। কার্যপ্রণালী এবং তার সাথে বিক্রিয়া একত্রে দিয়ে দিবে। আচ্ছা, 1 নম্বরে আসো, লেখো লেড স্টোরেজ সেল, লেড সঞ্চায়ক কোষ, লেড সঞ্চয়ক কোষ। ফার্স্ট হলো লেড স্টোরেজ সেল। লেড স্টোরেজ সেল কি দেখছো তোমরা? লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, এটাকে বাংলায় বলা হয় লেড
সঞ্চয়ক কোষ, লেড সঞ্চয়ক কোষ। আচ্ছা দেখছো কিনা একটু বলো, কোথায় দেখছো একটু বলো, 1 মিনিট 1 মিনিট ওয়েট করো। এটা নিয়ে যেও। দেখছো লেড স্টোরেজ সেলটা কোথাও দেখছো? তৌসিফ হাসান দেখছে। ধাতুর ক্ষয়টা হয় নাই। আচ্ছা ঠিক আছে, পরে দেবো অনেক। আইমান, গুড। আইমান লেড স্টোরেজ সেল দেখছে আর তৌসিফ দেখছে, বাকিরা কেউ দেখে নাই। ইয়ামিন, ইয়ামিন লেড স্টোরেজ সেল কি ঘড়ির মধ্যে আছে বলো তো, বা মোবাইলের মধ্যে কি লেড স্টোরেজ সেল আছে? অটোরিকশার ব্যাটারি, রাবার অটোরিকশার ব্যাটারি। ইয়েস স্যার দেখছি। কোথায় দেখছো অভিষেক? ওকে, তোমরা রাইট যেটা দেখছো, যারা অ্যান্সার করেছো সবাই রাইট। আইপিএস এর ব্যাটারি, গাড়ির ব্যাটারি, অটোরিকশার ব্যাটারি, সবগুলো এই তো বিরাট বিরাট ভ্যারি ভ্যারি যে ব্যাটারিগুলো, যেগুলো হয়তো তুমি একা হয়তো জাগাতে পারবে না। একটা ব্যাটারির ওজন থাকে 60-70 কেজি এরকম। সো ওটা জাগানো একজনের পক্ষে অনেক কষ্ট হওয়ার হয়। আইমান, মানে ইয়ামিন দেখছে কিনা এটা জিজ্ঞাসা জানতে চাচ্ছি, যে ইয়ামিনকে জিজ্ঞেস করেছিলাম। ওই যে ওষুধের এটা রিসিট অর্ডার দিয়েছিল, দিয়ে দাও। কিছু দুপুরে দেয়নি তো, দিয়ে দাও। আচ্ছা, ছেলেরা তোমরা যেটা বলেছো যে লেড স্টোরেজ সেলটা হলো গাড়ির ব্যাটারি, আইপিএস এর ব্যাটারি, আর অটোরিকশা ব্যাটারি ওইটাই। আর ঘড়ির ব্যাটারি না, আইমান অলরেডি বলেই সেট দিয়েছে যে ঘড়ির ব্যাটারিটা হলো অ্যাকচুয়ালি লিথিয়াম আয়ন সেল, লিথিয়াম আয়ন ব্যাটারি ওইটাই। আচ্ছা একটু খেয়াল করো যে লেড স্টোরেজ সেলটা মূল গঠনটা কি, ভালো করে একটু দেখবা। যদিও তোমরা দেখছো কিন্তু ভিতরে খুলে দেখছো কিনা আমার জানি না, দেখার সুযোগ হয়েছে কিনা, বাট এইটুকু তোমরা দেখছো যে লেড স্টোরেজ সেলের ব্যাটারির উপরে ছোট ছোট 6টা বুতাম থাকে, তাই না? লেড স্টোরেজ সেলের ব্যাটারির ভেতরে এরকম ব্যাপারটা আমরা যদি এইভাবে বলি। এটা এরকম থাকে এবং এর উপরে এরকম ব্যাটারি থাকে, বুতাম থাকে, এখানে একটা, এখানে একটা। আচ্ছা এখানে এটা এটা ঠিক আছে, এখানে একটা, এখানে একটা,
এখানে এখানে, আর একদম কর্নারে দুইটা এরকম হুকের মতো আছে, দেখবা এরকম একে পাশাপাশি দুইটা হুকের মতো আছে। তো এই যে আমরা যে জিনিসটা দেখি যে 6টা বুতাম, এই প্রতিটা বুতামই কিন্তু এক একটা চেম্বার, এক একটা কোষ। এই যে প্রতিটা বুতামে এক একটা কোষ, আমরা এটাকে এভাবে করে ফেলতে পারি, এটাকে ভাগ করে আবার এটাকে ভাগ করা যায়। তো আমি যদি এটাকে ভাগ করি তাহলে কয়টা বুতাম হবে? 6টা বুতাম। 6টা বুতাম মানে ওই প্রতিটা ওই ব্যাটারির মধ্যে 6টা কোষ আছে, 6টা আলাদা আলাদা কোষ আছে, পৃথক, প্রতিটা বুতাম মানে এক একটা কোষ। আচ্ছা, এখন এই যে ব্যাটারির মধ্যে মেইনলি ইউজ করা হয় লেড সীসা। এবং তোমরা জানো যে লেডের ভার সবচেয়ে বেশি। হ্যাঁ, লেডের চেয়ে আরও ভারী ধাতু আছে, তবে আমরা যে সচরাচর যে ধাতুগুলো ব্যবহার করি সেই ধাতুগুলোর মধ্যে লেডের ভরটা সবচেয়ে বেশি। বুঝতে পেরেছ? কেউ বলতে পারো লেডের ভর বেশি না আয়রনের ভর বেশি, লোহার ভর বেশি না লেডের ভর বেশি? আইমান তালুকদার। 1 লাখ, 1 লাখ মানে কি? ইয়ামিন, আইমান 1 লাখ কি লিখেছ? আমি জিজ্ঞেস করেছি লোহার ভর বেশি না লেডের ভর বেশি, মানে ভারী কোনটা, লোহা ভারী না লেড ভারী? কেন কেন লোহার ভর বেশি মানে লোহা ভারী না লেড ভারী? আইমান, লোহা ভারী না লেড ভারী? লেড ভারী। তা লেড ভারী কেন? লেড ভারী কেন? আইপিএস এর ব্যাটারিটা কি আছে? আসিফ, শিফাত, ব্যাটারি খুলে দেখো কি আছে। অর্গানিক কেমিস্ট্রিতে 1 লাখ এমসিকিউ আছে। আইমান, হ্যাঁ, তুমি ইচ্ছে করলে 1 লাখ এমসিকিউ বের করতে পারবা, ইজি বের করতে পারবা 1 লাখ এমসিকিউ জৈব যৌগ থেকে। লেড ভারী কেন? অভিষেক, কোন বইয়ে আছে 1 লাখ অবজেক্টিভ? ওটা এখন কোন বই, এটা খোঁজা দরকার নেই, সব বই খুঁজতে পাবা। ইয়েস, আইমান অলরেডি অ্যান্সার দিয়েছে, লেডের পারমাণবিক ভর বেশি। এটি কারেক্ট আনসার, যে লেডের ভর আয়রনের চেয়ে বেশি, কারণ লেডের পারমাণবিক ভর হয়েছে 207 আর আয়রনের পারমাণবিক ভর হয়েছে 56। তো বুঝতেই পারতেছো যে লেডের ভর আয়রনের 4 গুণ। লেডের ভর হলো আয়রনের 4 গুণ বেশি ভারী। তাই স্বাভাবিক কারণ ওই যে আইপিএসএ ব্যাটারি এত ভারী হওয়ার মূল কারণটা কি? কারণ এর ভিতরে লেড গ্রিড দেওয়া থাকে, লেডের পাত দেওয়া থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন মূল গঠনটা একটু আসি। এই যে আইপিএসএ ব্যাটারি যে আমরা 4টা বুতাম বলেছি, 4টা বুতামের ভিতরে যে 4টা চেম্বার আছে, তোমরা ড্র করার দরকার নেই, পরীক্ষা খাতায় আসলে ড্র করে দিও এভাবে। আর এখানে যদি আমরা ভাগ করে ফেলি, এখন 6টা চেম্বার হয়ে গেছে, হয়েছে না? হয়েছে 6টা চেম্বার, দেখতে পাচ্ছ তোমরা 6টা চেম্বার। কয়টা বলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই 6টা চেম্বার হয়েছে। এখন প্রতিটা চেম্বারের মধ্যে এরকম লেডের পাত দেওয়া থাকে, এরকম লেড 2 ধরনের পাত দেওয়া থাকে প্রতিটা চেম্বারের মধ্যে। এটা একটা লেডের পাত থাকে, আরেকটা থেকে এরকম লেডের একটু মোটা পাত থাকে। অর্থাৎ এটা হলো সরাসরি লেড পাত পিবি, আর এটা হলো PbO2 লেড পারঅক্সাইডের পাত দেওয়া থাকে। ওকে, এক পাশে থেকে লেডের পাত, আরেকটা হলো লেড পারঅক্সাইডের পাত। এবং এই যে 4টা চেম্বারের মধ্যে 6টা চেম্বারের মধ্যে লেড এবং লেড পারঅক্সাইড আছে, এই প্রতিটা চেম্বার থেকে লেডের কানেকশনগুলো নিয়ে এই একটা বুতামের সাথে লাগানো দেওয়া আছে। আর লেড পারঅক্সাইড যে চেম্বারগুলো আছে ওই 6টা চেম্বার থেকে একটা লাইন নিয়ে এরকম করে করে এইটা লাগানো আছে এইটার সাথে। ওকে, তার মানে লেডটা এই যে 2টা বুতাম না, যে হুক আছে ব্যাটারির উপরে যে কর্নার সিসার, এটা 2টা হিসাব থাকে। এই যে 2টা হুক আছে, এই 2টা হুকের একটার সাথে লেডের কানেকশন থাকে, আরেকটার সাথে লেড পারঅক্সাইডের গ্রিডের কানেকশন থাকে। ওকে, এই হলো। এবং ভিতরে দেওয়া থাকে সালফ্রিক অ্যাসিড, কারণ লেড পাতগুলো শুকিয়ে যদি যায়
তাহলে এই ভিতর থেকে আয়ন চলাচলের জন্য যদি ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে সেই ইলেকট্রন আদান প্রদান করতে পারে না। ওকে, আয়ন চলাচলের জন্য এই ভিতরে দেওয়া হয় সালফিউরিক অ্যাসিড। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এর বিক্রিয়াগুলো কি হয়। ইম্পর্টেন্ট হলো লেড স্টোরেজ সেলের চার্জিং ডিসচার্জিংয়ের বিক্রিয়া, ভালো করে খেয়াল করবা। আমি বিক্রিয়াগুলো একবার লিখে দেবো, তোমরা আমাদের আবার লিখে দিতে হবে। আমি বিক্রিয়া একবার লিখে দেবো, তোমরা আমাকে আবার লিখে দিতে হবে। ওকে, বুঝতে পারলাম। কিন্তু এটা চিত্রগুলো বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে, আমি এখানে ভিতরে কিছুই দিইনি। লেড গ্রিডের পাতগুলো আমরা দেখাইনি, এখানে বইয়ের ভিতরে সুন্দর দেওয়া আছে, চিত্র বই থেকে দেখে নিও। এটা আমি বুঝাবার জন্য একটা বক্স করে এর ভিতরে যে আছে এটা বললাম। আচ্ছা, এখন আমরা যখন লেড স্টোরেজ সেলটা ব্যবহার করবো, দ্যাট মিনস আইপিএসটা চালু থাকবে যখন আমরা আমাদের বাসায় ইলেকট্রিসিটি যদি চলে যায়, ইলেকট্রিসিটি চলে গেলে আইপিএস চালু হয়ে যায়। আইপিএস চালু হয় মানে কি ব্যাটারি চালু হয়ে যায়, তখন ব্যাটারিটা ব্যবহার করা হয়, ব্যাটারিটা তখন আমাদের ব্যবহৃত হতে থাকে। কিন্তু যখন ইলেকট্রিসিটি থাকে তখন তো আমরা আইপিএস কাজ করে না, তখন আইপিএসের ব্যাটারি কী থাকে? অফ থাকে, তাই না? আইপিএসের ব্যাটারিটা অফ থাকে। তাহলে আমরা এখানে দেখব যে ব্যাটারিতে চার্জিংয়ের বিক্রিয়া কোনটা হয়, ডিসচার্জিংয়ের বিক্রিয়া কোনটা হয়। অর্থাৎ ব্যাটারিটা যখন চার্জ করতেছি আমি তখন কি বিক্রিয়া হবে, আর যখন ব্যাটারিটা আমরা ইউজ করতেছি, একটা হচ্ছে ব্যাটারি আমরা ব্যবহার করতেছি, ব্যাটারি যখন ব্যবহার করি তখন কিন্তু ব্যাটারি চার্জিং হয় না, ডিসচার্জিং হয়। আমরা যখন ইলেকট্রিসিটি চলে গেলে আইপিএস দিয়ে লাইট ফ্যান অন করি তখন সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু ডিসচার্জ হয়, চার্জ হয় না, ব্যাটারি ডিসচার্জ হয়। হ্যাঁ, ঠিক করতেছি, বোর্ড ঠিক করতেছি, বুঝতে পারছো? তখন ব্যাটারি ডিসচার্জ হয়। আবার যখন ইলেকট্রিসিটি চলে আসে তখন ব্যাটারি অটোমেটিক্যালি এবার চার্জ হতে থাকে। প্রথমে যখন আমরা ইউজ করব ব্যাটারিটা, আইপিএসে ব্যাটারি যখন ইউজ করবো, ইলেকট্রিসিটি যখন চলে যাবে তখন ব্যাটারিটা ডিসচার্জ হয়। আবার যখন ইলেকট্রিসিটি চলে আসবে তখন ব্যাটারি চার্জ হয়। আচ্ছা, তাহলে এখন লেড স্টোরেজ সেলের সংঘটিত বিক্রিয়া, লেড সঞ্চয় কোষে সংঘটিত বিক্রিয়া। সংঘটিত বিক্রিয়া, ডিসচার্জিং বিক্রিয়া আমি আগে লিখবো। আগে লেখো ডিসচার্জ, যখন আমরা ইউজ করি। ডিসচার্জিং এর বিক্রিয়া, অ্যানোড হাফ সেল রিয়াকশন। লেড ইলেকট্রন ছেড়ে দিবে, তোমরা একটু পরে লেখো। লেড 2+ হবে, লেড 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে লেড 2+ হবে। কিন্তু এই সিস্টেমের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, লেড 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে লেড 2+ হবে, কিন্তু সিস্টেমে কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে এখানে। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের সালফেট, কিন্তু একই তো পাত্রের মধ্যে, এই সালফিউরিক অ্যাসিডের সালফেটে লেড আয়নের সাথে মিলে এখানে হয়ে যাবে লেড সালফেট। তখন এই দুইটা হাইড্রোজেন এখানে আলাদা হয়ে যাবে, প্রোটন দুইটা আলাদা হয়ে যাবে। ওকে, তাহলে নেট বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে? আমাদের বিক্রিয়াটা দাঁড়াচ্ছে লেড Pb2+ +2 ইলেকট্রন প্লাস, হারে কি লিখতেছি এটা, ধুরো, এখানে লেড সালফেট হবে, শুধু জায়গা নাই। তোমরা লেখো একই জিনিস, স্পেসের জন্য আমি মুছে ফেলেছি। এখানে সালফিউরিক অ্যাসিড লিখতে হবে, ইকুয়াল টু হবে লেড সালফেট প্লাস 2টা ইলেকট্রন প্লাস 2টা প্রোটন। এটা হলো অ্যানোড হাফ সেল রিয়াকশান। ক্যাথোড হাফ সেল রিয়াকশান। ক্যাথোডে কে ছিল? PbO2, তাই না? PbO2।
সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। তো PbO2 ইলেকট্রনের কত জানো, 4+। PbO2টা কত, 4+। তা 4+ যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 2+ হয়ে যাবে, তাই না? 4+ দুইটা ইলেকট্রন গ্রহণ করলে 2+ হয়ে যাবে। আর ওই লেড 2+টা আবার এখানে সিস্টেমে তো সালফিউরিক অ্যাসিড আসেই, এই প্রোটন এখানে চলে আসবে, একই পাত্রের মধ্যে আছে, সালফিউরিক অ্যাসিড তো পাত্রের মধ্যেই আছে। তাহলে আলটিমেটলি বিক্রিয়া কী হবে বলো, দুইটা হাইড্রোজেন আরও দুইটা, মোট 4টা হাইড্রোজেন, এই 4টা হাইড্রোজেন এই 2টা অক্সিজেন পানি হয়ে যাবে, লেডের সাথে সালফেট যুক্ত হবে। যদিও কথাটা এরকম না, কথা হচ্ছে লেড পারঅক্সাইড, লেড 4+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে লেড 2+ হয়, ওই লেড 2+ সাথে সালফেট যুক্ত লেড সালফেট হয়, প্রোটন মুক্ত অবস্থা থেকে যায়। এখানে আমরা পাবো লেড সালফেট প্লাস 2টা পানি। সেল রিয়াকশন, সেল রিয়াকশন কি হবে, Pb প্লাস Pb2 প্লাস 2টা সালফ্রিক অ্যাসিড ইকুয়াল টু 2টা লেড সালফেট 2টা পানি। এই হলো নেট রিয়াকশন। তোমাদের কোনো কমেন্ট আমি এত সময় দেখিনি, এখন দেখব। শাহরিয়ার আহমেদ খান, हम ফোন দিলে কয়টু বুঝছো এটা বলো, ইয়েস অর নট, এটুকু বুঝলে বলো ইয়েস অর নট। ঘুম আসতেছে কেমন? চার্জিং ডিসচার্জিংয়ের বিক্রিয়ার দিকে যে আসে, শুধু বিক্রিয়া দিলেও 2 মার্কস দেবে। চার্জিং ডিসচার্জিংয়ে যদি বিক্রিয়াগুলো নির্ভুল দিতে পারো তাতেই তুমি 2 মার্কস পাবে। ইয়েস রাবার, ইয়েস স্যার, ক্লিয়ারটা চার্জ বাকিরা তো অনেকেই ছুটে যাচ্ছে ক্লাস থেকে। আচ্ছা দেখো, আবার ফার্স্ট কি বলেছিলাম আমরা, যখন ডিসচার্জ হয়, ডিসচার্জের সময় আমরা ব্যাটারিটা ইউজ করতেছি, তখন লেড ইলেকট্রন ত্যাগ করবে, লেড আয়ন হবে, লেড আয়নের সাথে সালফ্রিক অ্যাসিড সিস্টেমে আসেই, কারণ ভিতরে তো পানি আছে, সালফ্রিক অ্যাসিড আছে, ওই সালফ্রিক অ্যাসিডের সালফেট লেডের সাথে দিতে লেড সালফেট হয়ে যাবে, আর এই প্রোটনটা আলাদা হয়ে যাবে। কিন্তু প্রোটনটা এখানে থাকে না, সঙ্গে সঙ্গে চলে আসে ক্যাথোড, কারণ অ্যানোড এবং ক্যাথোড একই সঙ্গে বিক্রিয়া হয়। যখন অ্যানোডে বিক্রিয়া অ্যাট দ্য সেম টাইম ক্যাথোডে বিক্রিয়া, তখন এই প্রোটন দুটো এখানে এসে ওই যে লেড পারঅক্সাইড যেটা থাকে, ওই পারঅক্সাইডের 2টা অক্সিজেন, এখানে 2টা প্রোটন, এখানে 2টা প্রোটন নিয়ে চলে যায়, আর সালফেটের সাথে যুক্ত হয়ে যায় লেড সালফেট, বোথ সাইড থেকে লেড সালফেট হয়। আচ্ছা, ইম্পর্টেন্ট ব্যাপার হলো দেখো, এটা ডিসচার্জিংয়ে বিক্রিয়া লিখেছি, যখন চার্জিং হয়, তুমি যদি ডিসচার্জিংয়ের বিক্রিয়া পারো, চার্জিংয়ের বিক্রিয়া অবশ্যই পারবে। যদি ডিসচার্জিংয়ের বিক্রিয়া পারো, চার্জিংয়ের বিক্রিয়া তুমি অবশ্যই পাবো, চার্জিংয়ের কোনো সমস্যা নেই, শুধুমাত্র এরর সাইনটা উল্টা করে দিলেই হবে। মুগ্ধ কি বলছো? সিএসিআর, ও সিএসিআর তো ওটা অ্যানোড হাফ সেল রিয়াকশন, ক্যাথোড হাফ সেল রিয়াকশন,
সিএইচসি আর ওইটা বুঝে নাই, ক্যাথোড হাফ সেল রিয়াকশান, অ্যানোড হাফ সেল রিয়াকশান। এটা তো আমি কত প্রথম থেকেই লেখা আছে, এটা তো এখন না বোঝার কথা না। অ্যানোড হাফ সেল রিয়াকশান, ক্যাথোড হাফ সেল রিয়াকশান। আর ক্যাথোড হাফ সেল রিয়াকশানে কী হচ্ছে, ক্যাথোডের মধ্যে ছিল লেড পারঅক্সাইড PbO2, যেখানে লেডের জারণ মান +4 দুইটা ইলেকট্রন ত্যাগ করে +2 হয়, আর লেড 2+ হয়, লেড 2+ সালফেটের সাথে মিলে লেড সালফেট হয়ে যায়। ওকে, আর অতিরিক্ত অক্সিজেনটা প্রোটন নিয়ে পানি হয়ে চলে যায়। আচ্ছা খেয়াল করো, এটা হলো ডিসচার্জিংয়ের রিয়েকশান। যখন আমি ডিটা মুছে ফেলবো, মানে ডিসকে যখন মুছে ফেলবো, তখন জাস্ট এটা এই অ্যারোসেনটা উল্টা হয়ে যাবে, এবং এইখানে এটা হয়ে যাবে সিটা হয়ে যাবে এ। নেট রিয়াকশন তো নিচে সমান চিহ্ন দিয়েছি, মানে তখন এইভাবে হবে, এইভাবে বুঝো। এটাকে লিখতে হবে লেফটে, এটা রাইটে আসবে, এটা লেফটে, এটা রাইটে, এটা লেফটে, এটা রাইটে। তাহলে অ্যানোড হাফ সেল রিয়াকশন কী হবে, লেড সালফেট দুইটা পানি, সে ইলেকট্রন ত্যাগ করে আবার এই অবস্থায় চলে আসবে। ক্যাথোড হাফ সেল রিয়াকশন হবে, লেড সালফেট ইলেকট্রন গ্রহণ করবে, প্রোটন আবার লেড প্লাস সালফ্রিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। বাট তোমাদের এখন লিখতে হবে চার্জিং। লেখো চার্জিংয়ের বিক্রিয়া, লেড স্টোরেজ সেলের চার্জিংয়ের বিক্রিয়া। মুগ্ধ, লেড হাফ সেলের চার্জিংয়ের বিক্রিয়া লেখো। মুগ্ধ, ক্যাথোডটা কি বুঝো নাই? আচ্ছা, তাহলে চার্জিংয়ের বিক্রিয়া কী লিখবা? আমি একটু নিচ থেকে করি, তাহলে নিজে তোমাদের সুবিধা। তোমরা লেখো কিন্তু এখন লিখবা, এটা তোমরা এরকম করো না, কিন্তু তোমরা আলাদা করে লিখবা। চার্জিংয়ের বিক্রিয়ার ক্ষেত্রে লিখবা অ্যানোড হাফ সেল রিয়াকশান। এটা দেখে লিখলেই হয় অ্যানোড হাফ সেল রিয়াকশান। তখন এইটা আগে লিখবো, লেড সালফেট প্লাস দুইটা পানি, অ্যারো হবে PbO2 প্লাস 2 ইলেকট্রন প্লাস দুইটা প্রোটন প্লাস সালফিউরিক অ্যাসিড। ক্যাথোড হাফ সেল রিয়াকশান, এটিকে আগে লেখো লেড সালফেট প্লাস দুইটা ইলেকট্রন প্লাস দুইটা প্রোটন ইকুয়াল টু হবে কি, লেড প্লাস সালফিউরিক অ্যাসিড। নেট বিক্রিয়াটা লেখো, দুইটা লেড সালফেট প্লাস দুইটা পানি। ওই যে মনে আছে পানি দেই আমরা যখন ব্যাটারিটা চার্জিং হোক ডিসচার্জিং হোক, ব্যাটারিতে কিছুদিন পর পানি শুকিয়ে যায়, পানি দেওয়া হয়, পানির ফাংশন এইটা। তখন আসতেছে লেড প্লাস PbO2 প্লাস দুইটা সালফিউরিক অ্যাসিড, PbO2 প্লাস দুইটা সালফিউরিক অ্যাসিড। ওকে, তখন উপরে এইটুকু থাকবে না। এটা হলো চার্জিংয়ের বিক্রিয়া।
সাধারণ পানি দিলে হয় তো, ব্যাটারি দিতে মামের পানি দিই আমরা, বড় এখন মাটির পানি দেয়, অনেকে বলে ডিআয়োনাইজড ওয়াটার, ডিস্টিল ওয়াটার দেয় একটু, মানে ওয়াটারটা নর্মালি একটু আয়নিত অবস্থায় থাকলে অ্যাসিড মিশ্রিত পানিতে হলে ভালো হয়। আর নর্মালি পানি দিলে অসুবিধা কেন, পাত্র প্রতিপত্তি অ্যাসিড থাকি, ব্যাটারির ভিতরে তো নর্মালি অ্যাসিড থাকে, ওই অ্যাসিডের সাথে পানি মিলে সে আয়নিত হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। অতএব নর্মাল মামের পানি দিলেই হয়ে যায়, কোনো প্রয়োজন অন্য কিছু পানি দরকার হয় না। মামের পানি দিলেই বিক্রিয়া ভালো, সমস্যা হয় না। কি বুঝছো, সেটা ক্লিয়ার হয়েছ? আচ্ছা একটু এটা লিখে রাখো এটা। ও, আরেকটা জিনিস লিখে না, যে লেড স্টোরেজ সেলকে কীভাবে রিপ্রেজেন্ট করবা। লেখো কোষ, কোষ উপস্থাপন, লেড স্টোরেজ সেলের কোষ উপস্থাপন, লেড অবলিক লেড সালফেট, আর এখানে হবে লেড সালফেট অবলিক PbO2। কিন্তু PbO2-র পাশে সলিড PbO থাকে, আর মাঝখানে হলো সালফ্রিক অ্যাসিড। এই মাঝখানে সালফ্রিক অ্যাসিড তো বোথ সাইডে আছে, মাঝখানে সালফ্রিক অ্যাসিড যখন আমরা দেই, ওই যে কোষটা সালফ্রিক অ্যাসিডের মধ্যেই তো ডুবানো থাকে। এর জন্য অ্যানোড হবে লেড অবলিক লেড সালফেট, ওটা হবে লেড সালফেট অবলিক লেড পারঅক্সাইড। কিন্তু লেড পারঅক্সাইড যখন থাকে, লেড পারঅক্সাইডটা সরাসরি লেড পারঅক্সাইড থাকে না, লেডের উপরে লেড পারঅক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। এই লেডের উপরে লেড পারঅক্সাইডের প্রলেপ দেওয়া থাকে, এই জন্য আমরা অ্যানোডে লেড পারঅক্সাইডের সাথে সাথে আমরা লেডটাও লিখি। লেড পারঅক্সাইডটা লেডের উপরে প্রলেপ দেওয়া থাকে, আর মাঝখানে সালফ্রিক অ্যাসিড। এটা হলো কোষ উপস্থাপন, এটা হলো লিখে রাখো, এটা হলো কোষ উপস্থাপন, লেড স্টোরেজ সেলের কোষ উপস্থাপন এটা। দেখছো, লেড স্টোরেজ সেলের কোষ উপস্থাপন। আরেকটা জিনিস লেখো, যে আমরা যে সালফ্রিক অ্যাসিডে ব্যবহার করি, এই সালফ্রিক অ্যাসিডের ঘনত্ব থাকে 1.2 গ্রাম পার সিসি। আমরা লেড স্টোরেজ সেলে যে সালফ্রিক অ্যাসিডে ব্যবহার করি, ওই সালফ্রিক অ্যাসিডের ঘনত্ব 1.2 গ্রাম পার সিসি। ওই সালফ্রিক অ্যাসিডের ঘনত্ব 1.2 গ্রাম পার সিসি। এখানে সলব্রিজ লাগে না, সরাসরি সংযুক্ত এটা। এটা সরাসরি সংযোগ করা হয়, বুঝছো? এই জন্য এখানে সলব্রিজ প্রয়োজন হয় না। আচ্ছা এরপর আসো লিথিয়াম আয়ন ব্যাটারি। নেক্সট লেখো লিথিয়াম আয়ন ব্যাটারি। আমাদের অল্প একটু বাকি থাকবে, এটুকু শেষ করে আমরা আগামী ক্লাসে 5th চ্যাপ্টারে চলে যাব। আমাদের এখানে একটু সামান্য বাকি থাকবে, ওইটুকু শেষ করে আমরা আগামী ক্লাসেই 5th চ্যাপ্টারে চলে যাব। 5th চ্যাপ্টারের জন্য যদি এই চ্যাপ্টারের সাথেই 5th চ্যাপ্টার লেখা অসুবিধা নেই, কারণ 5th চ্যাপ্টারে বেশি একটা পেজ আমাদের প্রয়োজন হবে না, কারণ ওখানে ইন্ডাস্ট্রির সাইডটা তো আমরা এই শিট দেবো। কিন্তু 5th চ্যাপ্টারে আমি শিট দিব, ওই শিটটা ফটোকপি করে রাখবো, কিন্তু তোমাদের ফটোকপিটা কালেকশন করতে হবে, ফটোকপিটা তোমাদের সংগ্রহ করতে হবে। আমার যারা রেগুলার স্টুডেন্ট তারাই শুধু সংগ্রহ করতে পারবে।
5th চ্যাপ্টারের নোট তোমার এদিকে হাইটে হাইটে আসার সময় নিয়ে যাবা, বুঝতে পেরেছো? আর যারা যদি ঢাকার বাইরে থাকো রেগুলার, তারা আমাকে ফোন করো, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারবো পিডিএফটা, হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ পাঠিয়ে দিতে পারবো যারা ঢাকার বাইরে। যারা দূরে থাকো আসতে পারবে না, তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। তবে সে রেগুলার যদি হয়। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারিটা একটু শুনে রাখো, কারণ এই বিক্রিগুলো একটু জটিল, মাথা গরম থাকলে পারবা না। এর জন্য আমরা জাস্ট একটু বলে রাখি, আগামী ক্লাসে বিক্রিয়াগুলো ঠিক করে আবার লিখবো। একটা দিন তারিখ বলে দেব, অসুবিধা নাই, অসুবিধা নাই। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে ব্যাপারটা একটু একটু খেয়াল করো। লিথিয়াম আয়ন ব্যাটারিটার মেইন অংশ কি জানো? যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে সাধারণত একটা গ্রাফাইট, যদিও তোমরা দেখছো মোবাইলের মধ্যে কতটুকু ছোট ব্যাটারি ব্যবহার করে, ঘড়ির মধ্যে ঘড়ি ব্যাটারি, তো এত ছোট কিন্তু ব্যাটারি, কিন্তু ওই ব্যাটারির মধ্যে একটা গ্রাফাইট থাকে। ওই গ্রাফাইটের মধ্যে লিথিয়ামের প্রলেপ দেওয়া থাকে, অর্থাৎ লিথিয়াম যুক্ত গ্রাফাইট। ওকে, ওই গ্রাফাইটের মধ্যে, গ্রাফাইটের উপরে লিথিয়ামের প্রলেপ দেওয়া থাকে। একটা হচ্ছে লিথিয়াম যুক্ত গ্রাফাইট, যেটা অ্যানোড হিসাবে কাজ করে। আর ক্যাথোড হিসাবে কাজ করে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, অর্থাৎ লিথিয়ামের ধাতব অক্সাইড। ক্যাথোড হিসাবে কাজ করবে লিথিয়ামের ধাতব অক্সাইড, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, লিথিয়াম আয়রন ফসফেট, এগুলো কাজ করে ক্যাথোড হিসাবে। ওকে, এখন এইখানে বিক্রিয়াগুলো হলো, তোমাদের বিক্রিয়া আজকে লিখতে হবে না, জাস্ট একটু দেখে রাখো। আমি খুব দ্রুত একটু বিক্রিয়াগুলো একবার লিখি, কারণ নেক্সট ক্লাসে আমি বিক্রিয়াগুলো আবার লিখবো হয়তো। এখানে বিক্রিয়াগুলো হয় কি, যে লিথিয়াম এন সংখ্যক লিথিয়াম পরমাণু কার্বনের উপরে থাকে, সে এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে। এন সংখ্যক ইলেকট্রন যদি ত্যাগ করে, সে এন সংখ্যক লিথিয়াম আয়ন তৈরি হবে, আর কার্বনটা আলাদা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এভাবে না দিয়ে এটাকে আমরা এ পাশে দিতে পারি, এন ইলেকট্রন। এটা হলো অ্যানোড, অ্যানোডে হাফ সেল। ক্যাথোডে হবে কি, ওই যে লিথিয়াম 1 - n একটু কম থাকে, কোবাল্ট অক্সাইড। এই যে 1 - n, এই যে এন সংখ্যক ইলেকট্রন সে গ্রহণ করবে, এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে, এই এন লিথিয়াম আয়নটা একই পাত্রের মধ্যে এখানে চলে আসে। তাহলে এন লিথিয়াম আয়ন এখানে গ্রহণ করে, যে এইখানে যেটুকু লিথিয়ামের ঘাটতি ছিল এটা মেকআপ হয়ে যায়, উৎপন্ন হয় লিথিয়াম কোবাল্ট অক্সাইড। নেট বিক্রিয়াটা দাঁড়াচ্ছে তোমার লিথিয়াম এন সংখ্যক লিথিয়াম গ্রাফাইটের উপরে আছে, এখানে লিথিয়াম 1 - n মোল, কোবাল্ট অক্সাইড, এটা কাটা যাবে, লিথিয়াম আয়ন লিথিয়াম কাটা যাবে, রাইট সাইডে থাকবে তোমার লিথিয়াম কোবাল্ট অক্সাইড প্লাস কার্বন। এই হলো আমাদের নেট বিক্রিয়া হয়। ওকে, এটা হলো ডিসচার্জিংয়ের বিক্রিয়া, এটা হলো ডিসচার্জিংয়ের বিক্রিয়া। চার্জিংয়ের সময় ঠিক উল্টোটা হয়ে যাবে, চার্জিংয়ের সময় এটার বিক্রিয়া উল্টে, জাস্ট উল্টে চলে যাবে, উল্টে হয়ে যাবে। বুঝছো মুগ্ধ? আইমান কিছু বুঝছো? তবে মজা পাবে কি জানো, ওই যে ব্যাটারিটা, ওই যে লিথিয়াম কার্বনের উপরে যে কি পরিমাণ লিথিয়াম দেওয়া হয়, ঠিক এখানে যে পরিমাণ লিথিয়াম দেওয়া হয় ওই ধাতব কোবাল্ট অক্সাইডের সাথে সেই পরিমাণ লিথিয়াম কম থাকে, সেই পরিমাণ লিথিয়াম কম থাকে। এই এন এর ভ্যালুটা কিন্তু 1 - n মানে যে একের চেয়ে কম মোল, 0.5 মোল, 0.2 মোল, 0.3 মোল এরকম। আইমান না স্যার, মানে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নেই, আগামী ক্লাসে বুঝো, কারণ এখন মাথা গরম হয়ে আছে তো, আগামী ক্লাসে বুঝো। হ্যাঁ, নাকি এখন বুঝবা? এখন বুঝবা তাহলে বলো, হবে আবার বলবো। কয়জন আছো? 15 জন আছো। মাথা ঠান্ডা আছে, বুঝবা? বুঝলে বলো ইয়েস, না হলে নো।
মাথা গরম আইমান। ওকে ঠিক আছে, রাখো, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।